নমস্কার, প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান নিয়ে আমি একদম সঠিক সময়ে চলে এসেছি আপনাদের সাথে আলাপচারিতা করার জন্য। এবং আজকের অনুষ্ঠানের প্রথমেই জগৎ জননী সারদা মার কিছু কথা মনে করব। সারদা মা বলতেন যে সৎ পথের যাত্রী কিন্তু খুব কম থাকে, এবং আপনার জীবনে চলার পথে যদি কোনো ভালো বন্ধু না থাকে তাহলে একাই পথ চলুন। মানে যদি ভালো বন্ধু না পাও তাহলে কিন্তু একা একা হাঁটাই শ্রেয়। এবং আহ, নিজের কর্ম করে যেতে হবে, আশেপাশে কে কি করছে সেদিকে না তাকিয়ে আপনার জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেদিকে এগিয়ে যাওয়ার বা ধাবিত হওয়ার পরামর্শ মা দিয়ে গিয়েছিলেন সেই 1800 খ্রিস্টাব্দে। এবং দেখুন, একটা ব্যাপার এই সাথে আমি জুড়তে পারি যে বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটি প্রথম হয় সে কিন্তু তার বন্ধুবান্ধবরা কি করছে সেদিকে না তাকিয়ে সে তার লক্ষ্যের দিকে তার পড়াশোনাটা খুব মন দিয়ে করে। আর সেই জায়গাটাই এর সাথে কিছু সাদৃশ্য আমরা দেখে থাকি যখন এই অনুষ্ঠানের মুখ্য অতিথি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের সাথে থাকেন। তিনি জনসেবায় বা আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করার যে ব্রতে ব্রতী হয়েছেন সেদিকে তিনি কিন্তু একাকী খুব সদর্পে এগিয়ে চলেছেন। তিনি অপ্রতিরোধ্য, তিনি আমাদের সকলের ভালোবাসার মানুষ, তিনি আমাদের প্রত্যেকের প্রণম্য একজন জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যাকে এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে পেয়েছি। তাকে অনেক অনেক স্বাগত ও প্রণাম জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রীরামপুর রামকৃষ্ণ, জয় শ্রীরামপুর রামকৃষ্ণ, জয় শ্রীরামপুর সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু আপনাদেরই করা কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে এসেছি। তো আ সময় আমাদের কাছে খুবই কম থাকে, সেই কারণে আমরা সরাসরি প্রশ্নতে চলে যাব। আর যদি আপনারা নিজেরা চান কিছু প্রশ্ন করবেন তার অ্যান্সার জানার জন্য, তবে আমাদের চ্যানেল রয়েছে, আমাদের ফেসবুক পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। আমাদের যে সাইটগুলি আছে সেইগুলিকে আপনারা সেখানে এই মেসেজগুলি করতে পারেন, এবং আমরা আপনাদের সেই মেসেজের অ্যান্সারগুলি আমরা দিয়ে দেবো এরকমই কোনো একটা অনুষ্ঠানে। একদম। আচ্ছা, আমি চলে আসি সরাসরি আপনাদের প্রশ্নতে। এবং আজকের প্রশ্নগুলো একটু আমাদের মানে সঙ্গত বলবো। অনেকেই বলেন যে আমার বাড়িতে ওয়াইফাই রাউটার রয়েছে এবং ঠাকুরঘরও রয়েছে, তো এটা কি একে অপরের শত্রু হতে পারে? দারুণ একটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা তো দারুণই হওয়া উচিত। দেখো, বাস্তু মতে ঠাকুরঘর হলো উচ্চ কম্পাঙ্কের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, যেটাকে আমরা ঈশান কোণে আমরা ঠাকুরঘর রাখি। আর রাউটার হলো তো কি, তো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কেন্দ্র। যদি এই দুটি খুব কাছাকাছি থাকে তবে বাড়ির মানসিক শান্তিতে বাফারিং শুরু হয়। একটা গল্প বলি। এক বাড়িতে দেখা গেল সবাই খুব খিটখিটে। বাস্তু পরীক্ষায় দেখা গেল ঠাকুরঘরের ঠিক উল্টো দিকেই বড় রাউটার রাখা। রাউটারটি সরাতেই বাড়ির লোকেদের কানেকশন ঈশ্বরের সাথে আর একে অপরের সাথে ভালো হতে শুরু করলো। তাইলে মানে আমরা কি শিখলাম? বাইরের দুনিয়ার সাথে যুক্ত হওয়ার আগে নিজের অন্তরের সাথে যুক্ত হওয়ার জায়গাটি পবিত্র রাখো। দেখো, বাবা বাস্তু মেনে রাউটার সরিয়েছি, শান্তি তো ফিরলো, কিন্তু ইন্টারনেটের স্পিড কমে গেল। যে আচ্ছা। বাস্তবিক শান্তি চাইলে একটু তো স্লো হতেই হবে, বুঝতে পারলে? আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই তো ইলেকট্রনিক্স হলো রাহু আর ঠাকুরঘর হলো বৃহস্পতি। রাহু ও বৃহস্পতি একসাথে থাকলে গুরু চণ্ডাল যোগ তৈরি হয়, যা বুদ্ধি ভ্রম ঘটায়। আর তন্ত্রে ঘরের এনার্জি ব্যালেন্স করতে মন্ত্র ওং শান্তি শান্তি শান্তি, এইটা করলে অনেকটা ফল পাবে। ঠাকুর ঘরে একটি ছোট স্ফটিকের ক্রিস্টাল বল রাখুন এবং রাউটারটি দক্ষিণ পূর্ব মানে অগ্নিকোণের দিকে সরিয়ে দিন। এটা দারুণ ফল পাবেন, দারুণ ফল পাবেন। আচ্ছা, এবার আরেকটি প্রশ্নে চলে আসি। দেখুন, আমাদের এখন যে নতুন ফ্ল্যাট ঘর হচ্ছে প্রত্যেকের একটা ডাস্টবিন থাকে। তো এই ডাস্টবিন আমরা কোথায় রাখবো, বা এই ডাস্টবিন কি আমাদের ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব ফেলতে পারে?
নিশ্চয়ই এরকম তো হয় বাস্তু মতে আপনার ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে তো ডাস্টবিন আবর্জনা এগুলি তো খুবই একটা এফেক্ট ফেলে। বাস্তুশাস্ত্রে ডাস্টবিন বা আবর্জনা ফেলার স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি যদি ভুল করে উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকে তবে তা নতুন সুযোগ এবং লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করে। আমি একটা শায়রি বলবো তোমাকে, जो कूड़ा घर के कुनों में रह जाता है वही भाग्य का सितारा बनकर डूब जाता है। মানে আমি একটা গল্প বলি, একটা ব্যবসায়ী একজন ব্যবসায়ী কোটিপতি হওয়া সত্ত্বেও দেউলিয়া হয়ে যাচ্ছিলেন। দেখা গেল তার বাড়ির কুবের স্থান বা উত্তর দিকে বিশাল এক ময়লার স্তূপ রাখা, সেটি পরিষ্কার করে সেখানে একটি মানি প্ল্যান্ট লাগাতেই তার ব্যবসায়িক ভাগ্য ঘুরে গেল। পরিচ্ছন্নতাই লক্ষ্মীর প্রথম আমন্ত্রণ। একটা মানে একজন স্ত্রী বলছে শোনো, বা বাস্তবিক বলছেন ডাস্টবিনটা সরাতে, তো স্বামী বলছে ডাস্টবিন সরাবো নাকি আমাকে সরাবো, কারণ তোমার মতো তো আমি এই ঘরের আবর্জনা। বুঝতে পারলে? আর যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, উত্তর দিক হলো বুধ ও কুবেরের স্থান। তো এখানে নোংরা থাকলে বুধ গ্রহ খারাপ হয়, ফলে ভুল সিদ্ধান্তে টাকা নষ্ট হয়। আমি যেটা মন্ত্র বলি আর্থিক বাধা কাটাতে, ওং শ্রীং কুবেরায় নমঃ এই মন্ত্রটা পড়তে পারো। আর যদি প্রতিকার দিই, ডাস্টবিন সবসময় দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে রাখুন এবং এটি যেন সব সময় ঢাকা থাকে। সপ্তাহে একদিন ডাস্টবিনের কর্পূর জ্বালান, দারুণ ফল দেবে। আচ্ছা, বেশ। দেখুন, আমরা মেয়েরা আয়নাতে মুখ দেখতে ভালোবাসি। তো আয়না কি কেবল মুখ দেখার জন্য, নাকি এটি একটি পোর্টাল? খুব মানে ভালো একটা কোশ্চেন। দেখো বাস্তুবিজ্ঞানে আয়নাকে বলা হয় এনার্জি। এনার্জি মানে অ্যাম্পলিফায়ার বলা হয়। আয়না যেখানে থাকে সেই দিকের শক্তিকে দ্বিগুণ করে দেয়, কিন্তু বিছানার সামনে আয়না থাকা মানে বিপত্তি। একটা গল্প বলি তোমাকে। এক দম্পতি প্রতিদিন ঝগড়া করতেন। দেখা গেল তাদের শোবার ঘরে খাটের ঠিক সামনে একটি বড় আয়না, যাতে ঘুমানোর সময় তাদের প্রতিচ্ছবি দেখা যায়। আয়নাটি কাপড় দিয়ে ঢেকে দিতেই ঝগড়া বন্ধ হয়ে গেল। আসলে প্রতিচ্ছবি মানেই সেখানে তৃতীয় ব্যক্তির শক্তির উপস্থিতি। আমি একটা বাণী বলবো, আয়না কেবল বাইরের রূপ দেখায়, আয়না কেবল বাইরের রূপ দেখায়, কিন্তু ভুল জায়গায় থাকলে এটি মনের অন্ধকারকেও বাড়িয়ে দেয়। বুঝতে পারলে? একটা মজার কথা শুনবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে গালাগাল করবেন না, কারণ আয়না তা আপনার দিকেই দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, আয়না হলো রাহু ও শুক্রের সংমিশ্রণ। ভুল জায়গায় আয়না থাকলে শুক্র গ্রহ অশুভ ফল দেয়, যা শরীর ও সম্পর্কের ক্ষতি করে। তন্ত্র মতে সুরক্ষার জন্য একটা মন্ত্র বলবো, ওং হ্রিং ক্লিং দুর্গায় নমঃ। আয়না সবসময় উত্তর বা পূর্ব দেয়ালে লাগান। শোবার ঘরে আয়না থাকলে ঘুমানোর আগে তা অবশ্যই পর্দা দিয়ে ঢেকে দিন, না হলে কিন্তু হিতে বিপরীত হবে। আচ্ছা, দেখুন, আমাদের অনেকেরই একটা থাকে যে রান্নাঘরে আমরা ঝাঁটা রাখি। তাহলে আমাদের রান্নাঘরের এই ঝাঁটা কি আমাদের সম্মানের শত্রু হতে পারে? একদম একদম একদম। অনেকেই ঝাঁটা বা ঝাড়ু যেখানে সেখানে ফেলে রাখে। বাস্তু মতে ঝাড়ু হলো অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীর আসার পথ। এটি খোলা জায়গায় রাখা মানে সম্মানহানি ও অর্থনাশ। একটা শায়রি বলি, হ্যাঁ, झाड़ू को छुपा कर रखो ए दोस्त, बरकत घर में खुद है आ जाएगी। এক ব্যক্তির চাকরি যাচ্ছিল না। বাস্তুবিদ দেখলেন তার রান্নাঘরের নজরেই রাখা থাকে একটি পুরনো ঝাড়ু। সেটি দক্ষিণ পশ্চিম কোণে লুকিয়ে রাখতেই 1 মাসের মধ্যে তিনি একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেলেন। জানো, তোমাদের একটা বাণী বলবো, অস্ত্র যেমন কোষ মুক্ত রাখতে নেই, ঝাড়ুও তেমন প্রকাশ্যে রাখতে নেই। মা বলল ঝাঁটাটা সাবধানে রাখ, লক্ষ্মী চলে যাবে। ছেলে বলে, মা গার্লফ্রেন্ড তো আগেই চলে গেছে, লক্ষ্মী গেলে আর কি হবে।
তাই একটা জ্যোতিষ ব্যাখ্যা দিই, ঝাড়ু হলো শনি গ্রহের প্রতীক, রান্নাঘর হলো মঙ্গল। শনি আর মঙ্গল সামনাসামনি থাকলে ঘরে অশান্তি ও মামলা মোকদ্দমা বাড়ে। তাই তোমাদের একটা মন্ত্র বলি, বাধা কাটাতে ওং সৈন্য সচারায় নামা এই মন্ত্রটা পাঠ করো। ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবেন না, এবং শোবার ঘরে বা রান্নাঘরে ঝাড়ু রাখবেন না। ঝাড়ু সবসময় শুয়ে এবং আড়ালে বা লুকিয়ে রাখুন। আর আমাদের কিন্তু একটা অদ্ভুত অভ্যেস আছে যে আমরা শোবার ঘরে খাটের পাশে একটা ঝাড়ু রেখে না, দিই। এটা খুব খারাপ গো। সেটাকে ত্যাগ এটা করতে আরো হবে, খারাপ। তাই তো? আর দাম্পত্য কলহ বাড়তে থাকে আচ্ছা। এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় এবং ছাড়াছাড়ি হওয়ারও ঠিক, একটা ঠিক। প্রবণতা থাকে। মানে আমাদের এই যে ছোটখাটো অভ্যেসগুলো যেগুলো আমাদের মধ্যে বদলাতে হবে। প্রতিবন্ধকতা নিয়ে আসে, সেগুলো কিন্তু অনুষ্ঠান শুনে আপনারা অবশ্যই বদলে ফেলবেন। তো পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। বাড়ির দেওয়ালে টাঙানো থাকে আমাদের অনেক সময় পুরনো ঘড়ি রেখে দিই আমাদের মানে পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন হিসেবে। তাহলে এই পুরনো ঘড়ি কি আমার সময়কে থামিয়ে দিতে পারে? বাস্তু মতে ঘড়ি কেবল সময় দেখায় না, এটি জীবনের গতি নির্ধারণ করে। বন্ধ ঘড়ি বা ভুল দিকে থাকা ঘড়ি আপনার প্রগতিকে ফ্রিজ করে দিতে পারে। এর জন্য একটা গল্প বলি তোমাদের। এক বাড়ির সন্তান পড়াশোনায় খুব পিছিয়ে পড়ছিল। দেখা গেল তাদের পড়ার ঘরের দেয়ালে একটি ঘড়ি 3 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ঘড়িটি সরাতেই এবং উত্তর দিকে একটি চালু ঘড়ি লাগাতেই ছেলেটির মনোযোগ ও রেজাল্ট দুটোই বদলে গেল। এটা বাণী বলবো, সময় কারোর জন্য থেমে থাকে না, আর যে সময়কে থামিয়ে রাখে ভাগ্য তাকে থামিয়ে দেয়। মজার কথা হলো, সময় খারাপ চলছে বলে ঘড়ি ভেঙে ফেলবেন না, বরং ঘড়ির ব্যাটারিটা পাল্টে দেখুন, হয়তো আপনার ভাগ্য চার্জ হতে শুরু করবে। জ্যোতিষী একটা ব্যাখ্যা দিই, ঘড়ি হলো কালপুরুষের প্রতীক। এটি উত্তর বা পূর্ব দিকে থাকলে বুধ ও বৃহস্পতি শুভ ফল দেয়। দক্ষিণ দিকে ঘড়ি থাকা মানে যমরাজের দৃষ্টি। বুঝলে? তাই সবকিছু মেনে চলতে হয়। একটা মন্ত্র বলবো, সময়ের সৎ ব্যবহার ও সাফল্যের জন্য ওং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করো। ঘড়ি কখনো দরজার উপরে লাগাবেন না। ঘড়ি সবসময় উত্তর বা পূর্ব দেয়ালে রাখুন। বন্ধ ঘড়ি বা কাজ ভাঙা ঘড়ি আজই ঘর থেকে দূর করে তাড়িয়ে দিন। তবে এই যে কথাগুলো বলছেন আমাদের সাধারণ অভ্যেস যেগুলো আমাদের খারাপ কিছু করতে পারে সেগুলোকে আমাদের অবশ্যই ত্যাগ করতে ত্যাগ হবে। করতে হবে। এবং এ প্রসঙ্গে মানে একটা কথা মনে পড়লো, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। উনি বলতেন যে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, তাই ইয়েস, না? একদম। একদম। তো এবার একটু মানি ব্যাগের কথায় আসি, যে আমরা তো প্রত্যেকে একটা মানি ব্যাগ ক্যারি করে থাকি। তো এই মানি ব্যাগ কি আমাদের ঋণের ম্যাগনেট হয়ে দাঁড়াতে পারে কখনো? হ্যাঁ, ঠিকই কথা বললে, যে দেখো মানি ব্যাগ। মানি ব্যাগ, এই মানি ব্যাগের কিন্তু অনেক ব্যাখ্যা আজকে দিচ্ছি। এই যে মানি ব্যাগটা দেখছো, বাস্তবতে মানি ব্যাগ কেবল টাকা রাখার জায়গা নয়, এটি আপনার ব্যক্তিগত কুবের ভান্ডার। অনেকেই মানি ব্যাগের ভেতর পুরনো বিল, ওষুধের প্রেসক্রিপশন বা মৃত ব্যক্তির ছবি রাখেন, যা নেতিবাচক শক্তির সৃষ্টি করে। একটা ছোট্ট গল্প বলি। এক ব্যবসায়ী সবসময় না ঋণে ডুবে থাকতেন। দেখা গেল তার মানি ব্যাগে 3 বছরের পুরনো একটা, যেটা দরকার নেই, সেই কারেন্টের বিল আর পাওনাদারের লিস্ট রাখা ছিল। তো একবার যখন সে দেখাতে আসে, তখন তাকে বলা হলো যে সবগুলি ফেলে দিয়ে একটি লাল রেশমি কাপড়ের সামান্য চাল রাখতে বল। 1 মাসের মধ্যে তার পাওনা টাকা আদায় হতে শুরু করলো, জানো? তাই বলি, যেখানে জঞ্জাল থাকে সেখানে শ্রী থাকতে পারে না। একটা মজার যোগ শুনবে। মক্কেল বলছে, বাবা আমার মানি ব্যাগ সবসময় খালি থাকে কেন? জ্যোতিষী বলছে, কারণ তোর মানি ব্যাগে বাস্তু দোষ নেই, তোর বউয়ের শপিং দোষ আছে। বুঝতে পারলে? বাহ! তো জ্যোতিষ ব্যাখ্যা দি, মানি ব্যাগ হলো শুক্রের প্রতীক। এতে নোংরা বা অপ্রয়োজনীয় কাগজ থাকলে শুক্র গ্রহ দুর্বল হয় এবং আর্থিক টানাটানি শুরু হয়। আমি যদি তন্ত্রের ভাষায় বলি বা মন্ত্র বলি, আকর্ষণের জন্য একটা মন্ত্র, ওং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। মানি ব্যাগে অপ্রয়োজনীয় বিল রাখবেন না।
শুক্রবার একটি এলাচ বা সামান্য ফিটকারি ব্যাগে রাখুন। এটি বাজে খরচ কমিয়ে দেবে এবং আপনার মানি ব্যাগ খালি হতে দেবে না। আচ্ছা, বেশ। আহ, এবার আরেকটা কমন ব্যাপার যেটা আমাদের হামেশাই হয়ে থাকে, যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা বাথরুমে বা আমাদের স্নানঘরে কল আছে, সেই কলটা থেকে টুপ 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 করে জল পড়ছে। তাহলে এই যে কল থেকে জল পড়া, এটা ভালো না খারাপ? এটা কি আমাদের ব্যাংক ব্যালেন্সের সাথে লিংক হওয়ার কোনো সংকেত আছে? মানে সত্যি কথা বলতে বাস্তুশাস্ত্রে জল হলো চন্দ্র, বুঝতে পারলে, এবং ধনের কারক। কল দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়া মানে আপনার অজান্তেই আপনার ভাগ্য থেকে লক্ষ্মী বিদায় নিচ্ছে। একটা ছোট্ট গল্প বলি। এক সম্পূর্ণ পরিবার হঠাৎ নিঃস্ব হয়ে যাচ্ছিল। বাস্তুবিদ গিয়ে দেখলেন তাদের উত্তর পূর্ব কোণের পাইপ লিক করছে। কল মেরামত করার সাথে সাথে তাদের আর্থিক অপচয়টা বন্ধ হলো এবং জমানো টাকা বাড়তে শুরু করলো। একটা ছোট্ট বাণী বলি, জল জীবন, কিন্তু অপচয় হলো দারিদ্র্যের নিমন্ত্রণ। জল অপচয় করা মানে দারিদ্র্যকে ডাকা। মিস্ত্রি মানে মালিক মিস্ত্রি মশাইকে বলল, কলটা ঠিক করুন, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে। মিস্ত্রি বলল, আগে টাকা দিন, তবে তো জল আটকাবো। তো জ্যোতিষের একটা ব্যাখ্যা বলি, জল হলো চন্দ্র। চন্দ্র যখন ক্ষয় হয় বা অপচয় হয় তখন মানসিক অশান্তি ও অর্থাভাব তুঙ্গে ওঠে। তাই একটা মন্ত্র বলি, শান্তি ও স্থিতিশীলতার জন্য ওং সোম সোমায় নম, এই মন্ত্রটা পাঠ করবে। বাড়ির কোনো কল যেন লিক না করে, বিশেষ করে উত্তর দিকে জলের অপচয় একদম বন্ধ করুন। প্রতিদিন তুলসী তলায় জল দিন, দারুণ ফল পাবেন। দেখবেন আপনার অর্থ নাশ হচ্ছে, তার কারণ শুধু আপনার রোজগার নয়, আপনার পারিবারিক, আপনার বাস্তু, সমস্ত কিছু কিন্তু বিচার করতে। একজন জ্যোতিষের যে শুধু আপনার হস্তরেখা বিচার করবে, শুধু পুষ্টি বিচার করে দেখবে তা নয়, আপনার বাস্তুটাও কিন্তু বিচার করতে হয়, আপনার মাটিটাও বিচার করতে হয়। সেই বাড়িতে, যে বাড়িতে আপনি থাকেন, সেই বাড়িতে কিভাবে আপনি আছেন। দেখা গেল আপনি সেই বাড়িতে আছেন কিন্তু একদম জরাজীর্ণ অবস্থায়, নোংরা অবস্থায়। আপনি হয়তো সেই জায়গাটা পরিষ্কার করলে একটা ভালো ফল পাবেন, কিন্তু করছেন না। এগুলি কিন্তু করতে হয়। তার জন্য এই প্রোগ্রামটা দেখা এবং এই প্রোগ্রামটা দেখে কিছু জানুন, শিখুন এবং সেই কাজটা করুন। একদম। এবং আপনাদের ভালো রাখার জন্যই এই অনুষ্ঠান। অবশ্যই আপনারা মন দিয়ে এই অনুষ্ঠান দেখুন এবং যেমন বলছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, সেভাবেই আপনি থাকুন এবং জীবনে এগিয়ে চলুন। আহ, পরবর্তী প্রশ্নে আসবো, যেটা অত্যন্ত কমন একটি ব্যাপার, যে আমাদের প্রত্যেকের অভ্যেস রয়েছে আমরা বাড়ির বাইরে আমাদের জুতোগুলোকে খুলে রাখি। এই যে জুতো বা চপ্পল আমরা খুলে রাখছি আমাদের দরজার মেন গেটের বাইরে, সেটা কি কোনোভাবে আমাদের ভাগ্যকে দরজার বাইরে আটকে রাখছে? দেখো, সদর দরজায় মুখে এলোমেলো জুতো রাখা মানে হলো রাহুর কুপ্রভাবকে ঘরে ঢুকতে আমন্ত্রণ জানানো। বাস্তুমতে ভাগ্য দরজার সামনে এসে ফিরে যায় যদি সেখানে জুতোর পাহাড় থাকে। একটা ছোট গল্প বলি। এক ব্যক্তি অনেক ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছিল না। দেখা গেল তার ঘরের প্রধান দরজার মুখে সবসময় জুতো উল্টে পাল্টে পড়ে থাকে। জুতো রাখার র্যাকটি এক পাশে সরাতেই এবং জায়গাটি পরিষ্কার করতেই তিনি বড় কোম্পানিতে ডাক পেলেন। ছোট্ট একটা ব্যাপার, তাই একটা বাণী বলি, যে দ্বার দিয়ে ঈশ্বর প্রবেশ করেন তা যেন কখনো কদর্য না হয়। মজার কথা কি জানো, বাড়ির দরজায় জুতো এমন ভাবে রাখুন যেন চোর চুরি করতে গিয়েও বাস্তু দোষে পড়ে আপনার উপকার করে দিয়ে যায়। ঠিক কথা। তারা জ্যোতিষ ব্যাখ্যা বলি, পা হলো শনির স্থান। কি পা? কি শনির স্থান। হ্যাঁ। সদর দরজা হলো রাহুর মুখ। তাই জুতো এলোমেলো থাকা মানে শনি ও রাহুর অশুভ মিলন, যা কেরিয়ারে বাধা সৃষ্টি করে। তাই তন্ত্র মতে বাধা দূর করতে ওং অং হনুমতে নামা এই মন্ত্র পাঠ করুন। আর সদর দরজার সামনে জুতো রাখবেন না, জুতোর স্ট্যান্ড সবসময় পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। শনিবার পুরনো জুতো দান করলে
রাহুর দশা কাটে। তাই চেষ্টা করুন আপনার পুরনো যে জুতো আছে যা ব্যবহার করছেন না সেটা কাউকে দান করে দিন শনিবার দিন, অনেক ভালো হবে আপনার জন্য। বাহ! খুব সুন্দর, সুন্দর টোটকা বা করণীয় যে আমাদের জায়গাগুলো, সেগুলো আমরা জানতে পারছি আজকের অনুষ্ঠানে। তাই ভুল-ভ্রান্তিকর যে জায়গাগুলো আছে, সেগুলোকে শুধরে একটা সুন্দর জীবনযাপন করুন, শাস্ত্রমতে জীবনযাপন করুন। দেখুন, আপনি অচিরেই ভালো থাকতে পারেন। আচ্ছা, এবার আসি আমাদের ঘরের পুরো সমস্ত বাস্তু নিয়েই তো আমরা আলোচনা করছি। এবার ডাইনিং টেবিলের কথায় আসি। আমাদের ডাইনিং টেবিল কি আমাদের পরিবারকে কখনো বিভক্ত করতে পারে? কারণ আমাদের ডাইনিং টেবিলে বসে মানে পুরো পরিবার আমরা খাবার-দাবার খেয়ে থাকি। দেখো, ডাইনিং টেবিল হলো পরিবারের মেলবন্ধনের জায়গা, কিন্তু সেখানে যদি অতিরিক্ত ওষুধ আচ্ছা, বা লোহালক্কর রাখা থাকে তবে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ অনিবার্য। আচ্ছা, আচ্ছা। একটা ছোট গল্প বলি। এক বাড়িতে বাবা ছেলের মুখ দেখাদেখি বন্ধ ছিল। দেখা গেল ডাইনিং টেবিলের উপর এক গাদা ওষুধের ফাইল রাখা। সেগুলো সরিয়ে সেখানে একটি তাজা ফলের ঝুড়ি রাখতেই তাদের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হলো। তাহলে একটা বাণী বলি, একসাথে আহার মানে হৃদয়ের আদান প্রদান। একটা জোকস শুনবে? এটা জোকস। অবশ্যই। স্বামী বলছে আজ খাবারে একদম স্বাদ নেই। স্ত্রী বলছে আসলে বাস্তবিক বলছে নুন কম দিতে যাতে তোমার রাগটা একটু কমে। হ্যাঁ, জ্যোতিষ ব্যাখ্যা শুনবে? ডাইনিং টেবিল বৃহস্পতি ও রাহুর শক্তির সংযোগ স্থল। ওষুধ হলো শনি বা রাহুর কারক, যা খাবারের পুষ্টিগুণ ও সম্পর্ক নষ্ট করে। একটা মন্ত্র বলি, সুখের জন্য অন্নপূর্ণা মন্ত্র, ওম হ্রিং অন্নপূর্ণায় নামা। একটা উপাচার, দারুণ একটা উপাচার বলি। ডাইনিং টেবিলে কখনো ওষুধ রাখবেন না। টেবিলের উপর সবসময় একটি বড় আয়না লাগাতে পারেন, যা খাবারের প্রাচুর্যকে প্রতিফলিত করে সম্পদ বাড়ায়। বাহ! খুব সুন্দর কথা। তো এবার থেকে আমাদের ডাইনিং টেবিলের কাছাকাছি একটা আয়না রাখতে হবে, যেখানে আমাদের রিফ্লেকশনটা পড়বে। তো এভাবেই কিন্তু আপনাদেরকে ভুলগুলোকে শুধরে সঠিক পথে চালিত করেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আজকে আমরা আলোচনা করছি বিশেষত বাস্তু নিয়ে। তো এবার একটু আসবো আমাদের বেডরুম নিয়ে, বেডরুমের প্রসঙ্গে। তো আমাদের বিছানার তলাতে কি আমাদের কোনো মানে বিছানার তলাটা কি কখনো আমাদের কোনো দুঃস্বপ্নের কারণ হতে পারে? প্রশ্নটা এমন, আপনার বিছানার তলা কি আপনার দুঃস্বপ্নের কারণ? নিশ্চয়। খাটের নিচে পুরনো লোহা, ঝাড়ু বা অপ্রয়োজনীয় জিনিস রাখা বাস্তুমতে মারাত্মক ক্ষতিকর। এটি আপনার ঘুমের মধ্যে মস্তিষ্কের ভারাক্রান্ত করে রাখে। একটা গল্প বললে আপনারা বুঝতে পারবেন। এক যুবক প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত এবং সকালে ক্লান্ত অনুভব করত। বাস্তু পরীক্ষার পর দেখা গেল তার বক্স খাটের ভেতরে মরচে ধরা লোহার শিক আর পুরনো খবরের কাগজ ঠাসা। সেগুলি বের করে পরিষ্কার করতেই তার ঘুম গভীর হলো এবং স্বপ্নদোষ বন্ধ হলো। একটা বাণী বলি, শান্তি ওপর থেকে আসে না, আপনার চারিপাশের পরিচ্ছন্নতা থেকেই জন্মে। মজার কথা হলো, খাটের নিচে জঞ্জাল রাখা মানে হলো ভূতকে ভাড়ায় থাকার জায়গা দেওয়া। বুঝলে? জ্যোতিষ ব্যাখ্যা বলি, শোবার ঘর শুক্রের স্থান আর খাটের নিচের অন্ধকার হলো শনি। সেখানে জঞ্জাল থাকা মানে শুক্র শনির কুপ্রভাব, যা শারীরিক ও মানসিক অসুস্থতা দেয়। তাই তন্ত্র মতে একটা কথা বলি, সুরক্ষার জন্য ওম অচ্যুতায় নমঃ, ওম অনন্তায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ এই মন্ত্রটা করো। একটা প্রতিকার বলি, খাটের নিচে সবসময় ফাঁকা ও পরিষ্কার রাখুন। যদি বক্স খাট হয় তবে সেখানে কেবল বিছানার চাদর বা বালিশ রাখুন। প্রতি অমাবস্যায় খাটের নিচে ধুনো দিন। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন কথা শুনলাম বা জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর অনেক বক্তব্য আমরা শুনলাম। তাই বাস্তুর জায়গাটা কিন্তু আমাদের উন্নতির অন্যতম একটি জায়গা, যেটিকে আপনারা একেবারেই অবহেলা করবেন না। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনার সাফল্যকে ছুঁতে পারছেন না শুধুমাত্র আপনার ওই বাস্তুগত কারণে। তাই জীবনের সাফল্যকে ছুঁতে হলে, স্বপ্নকে পূরণ করতে হলে আপনার বাস্তুর
যেই জায়গাগুলো রয়েছে বা বাস্তুসম্মত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অত্যন্ত প্রাধান্য আপনাকে দিতে হবে এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে কনসাল্ট করতে হবে, কারণ তিনি একাধারে একজন জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নিউমেরোলজিস্ট, অর্থাৎ তার কথাগুলোকে আহ, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আপনাদের চলতে হবে, তাই তো? একদম। সবাইকে একটা কথাই বলি যে শিক্ষার শেষ নেই, শিক্ষা অনন্ত, এর শেষ হয় না। তো তোমরা যারা জ্যোতিষ বিদ্যাটাকে শিখতে চাইছো, এটাকে পেশা করতে চাইছো, তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, দেরি করো না। কারণ জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি তোমাদেরকে চাইছে তোমরা আসো, এখানে অ্যাডমিশন নাও, এবং যারা কনসাল্ট করাতে চাইছো অনলাইন বা অফলাইন সুবিধা আছে, তারা কন্ট্যাক্ট করো এবং সমস্যার সমাধান করো। সমস্যা নিয়ে বসে থেকো না। তাই তোমাদের সবাইকে বলবো যে জ্যোতিষ একটা সমুদ্রের মতো, এটা শেষ নেই, এখানে এটা অনন্ত, এর সীমা নেই। তাই এটা বহু কিছু শেখা যায়। তো আমি জয়দেব শাস্ত্রী এমন একটা কলেজ তৈরি করেছি, একাডেমি তৈরি করেছি, যেখানে তোমরা থেকেও শিখতে পারবে এবং প্র্যাকটিক্যাল শিখতে পারবে, থিওরি শিখতে পারবে, সমস্ত রকম কিছু শিখতে পারবে এখানে। তাই আর দেরি নয়, আর নয় দেরি। যেখানে থাকো তোমরা এখনই বাবা মার সাথে কথা বলে বাবা মাকে নিয়ে একবার অন্তত বুকিং করে তোমরা অন্তত অ্যাডমিশনটা নিয়ে নাও, অ্যাডমিশন নিয়ে নাও। এবং তোমাদের এখানে যেভাবে শেখানো হচ্ছে, শেখানোর পর কাজ আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে কাজ করতে পারছো এবং ফ্রি নয়, পারিশ্রমিক নেবে। তুমি কাজ করবে, তার পারিশ্রমিক পাবে, চাকরির মতো এখানে পাচ্ছ। আর যারা মনে করছো যে নিজে থেকে কিছু করবে, সেই সমস্ত সহযোগিতা কিন্তু আমি করে দিচ্ছি। তাই তোমাদের চিন্তা নেই। যারা মনে করছো যে সমস্যার মধ্যে আছি, দেখাতে হবে, আর দেরি নয়, দেখাতে পারো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। আজ কল্পতরু দিবসে একান্ন কালীবাড়ি মন্দিরে এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এখানে আজ সকাল থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে এই মুহূর্তে একজন সাথে আছেন। একটু বলুন আপনার নাম। শিবা দাস, কোথা থেকে এসছেন? কল্যাণী থেকে আসছি। কল্যাণী থেকে এসছেন। ডিস্ট্রিক্ট, হ্যাঁ নদিয়া ডিস্ট্রিক্ট, কল্যাণী। হ্যাঁ, তো মন্দিরটা আপনি দেখেছেন? মন্দির দেখেছি, মন্দির খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে তো প্রচুর মন্দির রয়েছে, তো এরকম মন্দির কি দেখেছেন? এরকম দেখিনি, আচ্ছা, তাই জন্য দেখার জন্য তো আসলাম, যে টিভিতে রোজই দেখি, হ্যাঁ। আমি তাই ঘুরে আসি, তোমার দেখে আসি। টিভিতে এত প্রচার হচ্ছে, কেমন মন্দিরটা, তো কি মনে হচ্ছে দেখে? দেখে মনে হচ্ছে ভালোই আছে, ভালোই লাগছে আমাদের কাছে। আচ্ছা। তাই জন্য আমি আসলাম কল্যাণী থেকে এখানে দেখা করতে, দেখে আসি মন্দিরে। রোজই তো আপনি টিভিতে দেখেন, তাই জন্য আমরা আসলাম আজকে, যে না একবার নিজের চোখে দেখে আসি কিরকম। আর বিভিন্ন যে আমাদের আয়োজন আছে আজকে, যেমন পুষ্পাঞ্জলি আপনি দিয়েছেন? হ্যাঁ, পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুষ্পাঞ্জলি দিয়েছেন, তারপরে রক্তদান শিবির রয়েছে। দিনই ওটা করবো না। তারপরে আর কি কি অনুষ্ঠানে আপনি থাকবেন? আমি এসে এমনি ঘুরতে এসে আমি দেখি আজকে তোমার সঙ্গে দেখা হবে কিনা তার ঠিক নেই, হ্যাঁ। তাই আমি দেখে যাই, পরে যদি আবার আসি তখন আমার সঙ্গে দেখা করবো। বেশ। আমার নাম মনোরঞ্জন মাইতি, কোথা থেকে এসছেন? বেহালা টান্ডিবু, মেন বাড়ি হচ্ছে মির্জাপুর কোনটাই কাটি। হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই শারীরিক অসুবিধার জন্য আমি এসছিলাম, কিন্তু মন্দিরটা দেখে যা সন্তুষ্ট, 3বার এসছি। অর্থের দিক দিয়ে, বিজনেসের দিক দিয়ে আমাকে কয়েকজন শত্রু মেরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাই বাবুকে জানাবার জন্য তোমার হাত থেকে বললো, খুব কঠিন ব্যাপার, তোমাকে আরেকদিন আসতে হবে।